স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মাতৃভাষার প্রতি ভালোবাসার রকমারি উদ্যোগ থাকে 21শে ফেব্রুয়ারিতে, আমাদের পরিচ্ছেদে পর্যন্ত থাকে তার প্রতিফলন, থাকে ভাষা শুদ্ধির নানান ঘোষণা। এসব নিয়ে আজকের আলোচনা ভাষার পোশাক। কথা বলতে স্টুডিওতে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের, আছেন সংবাদ পাঠক সালেহ আকরাম এবং আলোকচিত্র শিল্পী এবং লেখক নাসির আলী মামুন। স্বাগত আপনাদের। জনাব আলী জাকের, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে প্রায় 200 বছর ইংরেজ শাসন, বহুকালের অবিভক্ত ভারতে ইংরেজি ও হিন্দি সহ অন্যান্য ভারতীয় ভাষা বাংলাকে বিলুপ্তের পথে নিতে পারেনি। আসলে ইংরেজি ও হিন্দি ভাষা নিয়ে স্বাধীন বাংলাদেশে আমরা এত শঙ্কিত কেন? মানে যারা শঙ্কিত তাদের কথা বলছি। বাংলা ভাষার শক্তি ও সক্ষমতা কমে গেছে কিনা আপনার কাছে কি মনে হয়? জি, আমরা অন এয়ারে আছি। আচ্ছা, বুঝলাম না। আমি কোনোদিন এত ক্যাজুয়ালি অত্যন্ত দক্ষ একজন মানুষ এটাকে ইয়ে করছে যে না, এতে বাংলার শক্তিও হারায়নি, অন্য ভাষার দ্বারা আমরা ভীতও নই। ঘটনাটা খুব সহজ। হিন্দি আসছে কোন পথ দিয়ে? আমি হিন্দির কথাই যদি ধরি, ইংরেজিতেও আসবো। হিন্দি আসছে খুবই একটি অসংস্কৃতির পিঠে বাহন হয়ে। ফলে সেইটা নিয়ে ভয় যে আমাদের যে চিরায়ত সংস্কৃতিটা আছে, যে চিরায়ত সাহিত্য আছে, আমাদের যে ক্লাসিকগুলো আছে, আমাদের গল্প বলা, সেই শরৎচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ পর্যন্ত, এই জিনিসগুলো এখন মোটামুটি নিরাপদে আছে কিনা এবং সেইগুলো বিপদগ্রস্ত হতে পারে কিনা হিন্দির আগ্রাসনে এবং কিছুটা ইংরেজিরও আগ্রাসনে, এইটা নিয়ে মানুষ আমি মনে করি যে একটু ভীত হয়। তাছাড়া ভাষাকে তুলে ফেলে দেবে, উপরে ফেলে দেবে, এটা তো অত সহজ ব্যাপার না। সালেহ আকরাম ভাই, আপনি কি মনে করেন যে আমরা হিন্দি আর ইংরেজির আগ্রাসনে কি শঙ্কিত হব কিনা, হওয়ার দরকার আছে কিনা? আমি একটুখানি খুব অল্প সময়ের জন্য অন্য সামান্য একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনার সঙ্গে। ভাষা কিন্তু, আমি মনে করি ব্যক্তিগতভাবে, ভাষা কিন্তু সমৃদ্ধ হচ্ছে। এটা অনেকেরই নিয়ে ধারণা যে ভাষা সমৃদ্ধ হচ্ছে কেন, সেটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এখন কিন্তু বাংলা ভাষায় অনেক কিছু লেখা হচ্ছে, অনেক নাটক হচ্ছে, অনেক গান হচ্ছে, অনেক চলচ্চিত্র হচ্ছে, বিজ্ঞাপনের ভাষা বদলে গেছে বাংলায়, এবং অনেক কিছু কিন্তু হচ্ছে। বাংলায় এতগুলো টেলিভিশন চ্যানেল আছে, সেখানে বাংলায় সংবাদ পড়া হচ্ছে, বাংলায় সংবাদ লেখা হচ্ছে, বাংলায় টক শো হচ্ছে, বাংলায় আলোচনা সভা। বাংলা কিন্তু মানে ভাষা কিন্তু সমৃদ্ধ হচ্ছে। সমৃদ্ধ হচ্ছে ইন টার্মস অফ ভলিউমের দিক দিয়ে শুনছেন। কোয়ালিটি কতখানি সমৃদ্ধ হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা জবাব অল্প কথায় দেওয়াও খুব মুশকিল এবং দেওয়া সম্ভব না অল্প কথায় দেয়া। তবে বাংলা কিন্তু এগোচ্ছে। বাংলা এগোচ্ছে না এটা কিন্তু ঠিক না, বাংলা এগোচ্ছে। বাংলা নানা ধরনের কাজ হচ্ছে এবং বাংলা এগোচ্ছে বলেই আপনি মনে করছেন? আমি মনে করছি বাংলা কি গুরুত্বপূর্ণ হয়েছে আগের চেয়ে, না গুরুত্বহীন হচ্ছে যদি আমরা ওরকম ভাবে বলি? যেমন আমরা এন্টারটেনমেন্ট দেখলে হিন্দি, কর্পোরেটে কাজ করলে ইংরেজি, আরেকটু অন্য রকম কিছু করলে স্প্যানিশ, তো বাংলার স্থান কি কমে আসছে এরকম মনে হয়? আমার কাছে কিন্তু আমি এক বাক্যে এভাবে বলতে পারবো না যে না, আমার কাছে মনে হয় না। আমি যে ব্যাখ্যাটা করার এতক্ষণ চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ভাষা বাংলা কিন্তু কাজ হচ্ছে, বাংলায় কাজ হচ্ছে। হয়তো আপনি বলতে পারেন অনেকটা কাজই হয়তো কোনো গুণগত মান নেই বা কোনো মানসম্মত নয়, এটা বলতে পারেন। বাংলা কিন্তু এগোচ্ছে, কাজ হচ্ছে প্রচুর, এবং আমার মনে হয় কাজের মধ্যে দিয়েই আমরা যে প্রমিত বাংলা বলি, এই জিনিসগুলো বলি, এগুলো কিন্তু একসময় বেরিয়ে আসবে। আমার মনে হয় যে আমরা একটু নাসির আলী মামুন ভাইয়ের কাছে যাই। মামুন ভাই, আপনার কাছে কি মনে হয় যে ইংরেজি, হিন্দি এই সব কিছু মিলিয়ে টিলে কি বাংলা ভাষার মানে আমরা খুব অগুরুত্বপূর্ণ হয়ে পড়ছে কিনা, গুরুত্বহীন হচ্ছে কিনা বাংলা? এটা আমি বলবো যে একই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বাংলা ভাষা বিকশিত হচ্ছে। আর একই সাথে যেখানে সরকারিভাবে সরকারি দপ্তরগুলিতে, আধা সরকারি দপ্তরগুলিতে বাংলা ভাষা অনেকটা মানে নিরুৎসাহী তো বলবো না, মানে অনেকটা রুগ্ন অবস্থা এখনো আছে। আমরা 1987 সালে জানি যে বাংলা ভাষা প্রচলন নামে একটি আইন ছিল এবং আইনে অনেকগুলি ধারা পরবর্তীতে সংযোজিত হয়েছিল, কিন্তু এই আইনটি প্রয়োগ আমরা কোথাও দেখি না। যেমন অফিস আদালতে আপনি দেখবেন যে
একই নোটের মধ্যে ইংরেজি এবং তারপরের পৃষ্ঠা আরেকটি নোট একই বিষয়ের, আবার বাংলায়, আবার অর্ধেকটা ইংরেজিতে, এইরকম কিন্তু মানে জগা খিচুড়ির মতো চলছে। কিন্তু সাহিত্যে বিভিন্ন শাখায় বাংলা ভাষা বিকশিত হচ্ছে এবং পশ্চিমবাংলা মানে কলকাতা কেন্দ্রিক, কলকাতার তুলনায় আমি মনে করি যে আমাদের বাংলা ভাষা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিবিধ ফোল্ডার ওপেন করে বাংলা ভাষা কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনার কাছে সত্যি সত্যি মনে হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে। গত 20 বছরে আমাদের দেশে, 10 বছরে আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ উপন্যাস, নাটক, গল্প, গদ্য খুব গুরুত্বপূর্ণ রচিত হয়েছে গত 10-15 আমাদের দেশে হয়েছে, নাটক হয়েছে, কবিতাও হয়েছে, উপন্যাস নিশ্চয়ই হয়েছে আমাদের দেশে, এবং প্রচুর বই বেরোচ্ছে এবং প্রচুর পাঠক আমাদের বাড়ছে। বাংলা একাডেমি বইমেলা তার বড় একটা প্রমাণ যে না, আপনি এক মাস ব্যাপী একটি বইমেলা চলছে এবং প্রচুর লোক যাচ্ছে। প্রচুর আপনি বইও বলতে বাইরে পারেন থেকে যে একই সঙ্গে হয়তো অনেক অগুরুত্বপূর্ণ বই বেরোচ্ছে, কিন্তু প্রচুর মানে গুরুত্বপূর্ণ বই অবশ্যই বেরোচ্ছে বাংলা। জাকির ভাই একটু উসখুস করছেন, আমি একটু জাকির ভাইয়ের কাছে যেতে চাই যে না, আপনি উসখুস না, আমি মানে যে একদম দুজনেই সঠিক বলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলা ভাষা সামনের দিকে এগুচ্ছে, এবং এগুতে হলে পরে কতগুলো বাধাবন্ধনকে ভেঙে ভেঙে বেরোতে হয়। তো বাংলা ভাষা সেই কাজটি করছে। ফলে আমরা দেখছি যে নানাবিধ দিকে, সেটা বিজ্ঞান থেকে আরম্ভ করে সাহিত্য পর্যন্ত সব জায়গায় বাংলা অল্প বিস্তর প্রচলিত আছে। আইন করে তো কিছু করা যাবে না, Right. মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই পথে আসছে। পাকিস্তানি আমলে, এই যে আপনি 20 বছর আগের কথা জিজ্ঞেস করলেন, 20 বছরে মানে আমাদের স্বাধীনতার অর্ধেক সময়ের কথা আমরা বললাম না, এই অর্ধেক সময়, প্রথম অর্ধেক সময় তো গেছে থিতু হতে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে। তারপরে আমরা ভাষার দিকে তাকিয়েছি, আমাদের চলচ্চিত্রের দিকে দেখেছি, নাটক দেখেছি, আমরা চিত্রকলার দিকে তাকিয়েছি, আস্তে আস্তে এগুলোকে সমৃদ্ধ করবার চেষ্টা করেছি। একটা ঔপনিবেশিক শাসন থেকে আসলে পরে কিন্তু ভাষাকে অর্গলমুক্ত করা যায় না সহজে। হ্যাঁ, প্রথম ব্রিটিশ, তারপরে পাকিস্তানি, মনে রাখতে হবে রাইট, যে তাদের সাথে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করবার জন্য ইংরেজি বা উর্দু তো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, তো আমরা থেকে উর্দু গ্রহণ করিনি, ইংরেজিতে বলতে হতো। রাইট, যেহেতু দেশের প্রধান অংশটি ছিল ওইখানে। স্বাধীন হয়ে যখন আমরা নিজেদের পায়ে দাঁড়ালাম, তখন শতপ্রবৃত্ত হয়ে আমরা বাংলার উৎকর্ষের দিকে নজর দিয়েছি। কিন্তু এই কথা কি ঠিক না যে আমরা আমাদের যে একেবারে প্রাথমিক শিক্ষার মাধ্যম, আমরা শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ধীরে ধীরে অজনপ্রিয় হচ্ছে, মধ্যবিত্তের কাছে আদরণীয় হয়ে উঠছে ইংরেজি মাধ্যম? এটা একটা কারণ আছে। এটা হচ্ছে কি জানেন, এটা আমি বলি, আমি এটা নামকরণ করেছি চটজলদি সংস্কৃতি। মানে আমি আমার যে সন্তান আছে তাকে তাড়াতাড়ি তৈরি করে দিয়ে বিশ্বে পাঠিয়ে দেবো। আজকে যেমন বিশ্বের বিভিন্ন জায়গায়, এই যে ধরেন এই অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটে গেল মালয়েশিয়া যাওয়া নিয়ে যে গন্ডগোলটা, এই কেন? কারণটা হচ্ছে যে দেশে এত মানুষ, এত জনসংখ্যা, যে যেই ধরনের চাকরি প্রয়োজন বা মানুষ চায় বা আশা করে বা স্বপ্ন দেখে, সেটা দেশের মধ্যে নেই। তো বাইরে গেলে কি করতে হবে? একটি ভাষা শিখতে হবে, সেই ভাষাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে, ফলে ইংরেজি শেখাও। এই উদ্দেশ্য নিয়েই নিজেদের সন্তানদের বাংলা মাধ্যম দিয়ে ইংরেজি শেখা সম্ভব না। 12 বছর পরে আমি আসছিলাম সে কথা। আমি তো বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম, আগাগোড়া বাংলা মিডিয়ামের ছাত্র, ম্যাট্রিক পাস করেছি এটা বাংলা মিডিয়াম স্কুল থেকে। ইন্টারমিডিয়েট গিয়ে আমাদের বাধ্যতামূলক ভাবে বিষয়গুলোকে ইংরেজিতে পড়তে হয়েছে, তারপরে অনার্সে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আমরা কি ইংরেজি শিখিনি? রাইট। এখন যেটা আসল গলদ, সেটা হচ্ছে আমাদের শিক্ষক। শিক্ষায় একটা ধস নেমেছে। যারা শিক্ষক তারা আন্ডার কোয়ালিফাইড, সম্পূর্ণভাবে তারা শিক্ষিত নন যে ক্লাস নেবেন এবং ছাত্রদেরকে ভাষাটা শেখাবেন। এইখানেই ঝামেলা হয়ে গেছে। কিন্তু বাংলা মাধ্যমের একজন শিক্ষককে আপনি বেতন দিবেন ধরা যাক 2000 টাকা, ইংরেজি মাধ্যমের একজন শিক্ষককে আপনি বেতন দিবেন 20,000 টাকা, ওইখানেই তো মেধা চলে যাবে। আপনি তো এটাকে স্টাইল হিসেবে নিচ্ছেন, সেইটার কি হবে? যে নিচ্ছে আর কি, যে নিচ্ছে বা আমি যদি নিয়ে থাকি, এই ফ্যাশনটা নিয়ে একটু সালেহ আকরাম ভাই আপনি কি মনে করেন? এখন আপনি যদি মানে শিক্ষার মাধ্যম হিসেবে বৈশ্বিক চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু ইংরেজির একটা আলাদা গুরুত্ব তো চলেই আসে।
এটা তো অস্বীকার করার কিছুই নেই। এখন আমরা যেহেতু গ্লোবাল ভিলেজ মনে করছি সারা পৃথিবীকে, এবং আমরা মনে করছি আমরা নিজেদের গ্লোবাল ভিলেজের একটা অংশ। আমি একটু এখানে ভেতরে ঢুকি। আপনি সালে আকরাম, আপনি বিবিসিতে সংবাদ পাঠ করেন, আপনি যেই বাংলায় কথা বলছেন আজকে, আপনি তো লন্ডনে থেকেও সেই বাংলাতেই কথা বলছেন। লন্ডনে যখন থাকেন আপনি ইংরেজিতেই জীবনযাত্রা নির্বাহ করেন। না, আমার লেখাপড়া তো ইংরেজি মাধ্যমে করেছি আমি। কোনো না, অসুবিধা সেই জন্য হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু আসলে আপনি যেভাবে বলছেন খুব সহজে এটা জবাব দেওয়া যাবে। আমি আগেও বলেছি খুব সহজে এই কথাগুলো জবাব দেওয়া কিন্তু খুব মুশকিল হবে। এখন একটা নতুন উটকো ঝামেলা সেটা আমি একটু রসিকতা সলেই বলছি, সেটা হচ্ছে বৈশ্বিক। এখন গ্লোবালাইজড হওয়ার কারণে আপনাকে ইংরেজি শিখতেই হবে। ইংরেজি না শিখলে আপনি পেছনে পড়ে যাচ্ছেন। আগেও আমরা অল্প স্বল্প পিছনে পড়ে যেতাম, কিন্তু এখন নির্ঘাত এবং নিশ্চিতভাবেই আপনি পেছনে পড়ে যাবেন যদি আপনি ইংরেজি ভাষা না শেখেন। এবং আমার প্রশ্নটি হলো যে মানে বাংলা মাধ্যমে পড়ে ইংরেজি শেখা যাবে না কেন? মানে আলী জাকের ভাই নিজেই তো খুব গুরুত্বপূর্ণ বললেন কথা যে উনি আপনি বাংলা মাধ্যমে পড়ে হ্যাঁ। মানে শেখা যাবে না এইটাই কেন? হলো আসল কথা, যে শেখা কেন যাবে না। এবং আমরা কিন্তু উনি যেমন যে সময় লেখাপড়া করেছেন, আমরা যে সময় লেখাপড়া করেছি, আমরা কিন্তু ইংরেজি মাধ্যমে লেখাপড়া করেছি, এবং আমাদের বাবা যারা ক্লাস 5 থেকে ইংরেজি মাধ্যমে পড়ছেন তারা কি বাংলা জানতেন? আবার রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন যে আগে চাই বাংলা ভাষার পত্তন, তারপরে ইংরেজি ভাষার বা অন্য বিদেশি ভাষার গান নিয়ে তো দরকার। তো সেইটা আমরা শুরু থেকেই একটা মানে কেন মামুন ভাইয়ের পর্যবেক্ষণ একটু শুনে যে মামুন ভাই আপনার কাছে কি মনে হয় যে আমরা এটাকে কেন একটা ফ্যাশন হিসেবে নিলাম বা একটা খুব দরকারি কাজ হিসেবে নিলাম? স্টাইল না, আমি ফ্যাশন আসলে ফ্যাশন হিসাবে আমরা নিয়েছি, বিশেষ করে উচ্চবিত্ত শ্রেণী যারা, মধ্যবিত্ত সাংঘাতিক মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত। এটা কিন্তু আপনি যেটা বললেন সারা বাংলাদেশে না, এই ট্রেন্ডটা চালু আছে শুধু এই রাজধানী ঢাকাতে। আপনি দেখবেন যে অন্যান্য বাংলাদেশের যে জেলা সদরগুলি, সেখানে কিন্তু ইংরেজির প্রতি এত মায়া মহব্বত কিন্তু মামুন, তা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু ফ্রিলি ডিসকাস করি। জি জি জি, প্লিজ প্লিজ। আপনি একটু ভুলে যাচ্ছেন বোধহয়, আমাদের গ্রাম লেভেলে পর্যন্ত গেলে দেখবেন যে কেজি স্কুল আছে, সেটা আছে, কিন্তু সেখানে গ্রাম লেভেল পর্যন্ত সেটা আছে, সেটা হলো একটা ব্যবসা। আপদটা ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ, স্কুলও খুলছে, ছাত্রছাত্রীও স্কুলে হচ্ছে। চলতে। জি, আর আমি যেটা বলতে চাই, আলী জাকের ভাই যেটা বললো, আমি তার সাথে একমত যে শিক্ষকেরা যথেষ্ট উৎসাহ দেন না এবং তারা যথেষ্ট শিক্ষিত নন, এটা আমারও ধারণা। একই সঙ্গে বলবো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু ত্রুটিপূর্ণ, সেটাও কিন্তু অনেকটা ইংরেজিকে উৎসাহিত করে পরোক্ষভাবে। যদিও আইনে বলছে যে সর্বস্তরে বাংলা চাই, কিন্তু তা হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এটা বিরতিতে যাওয়ার আগে আপনি কি একটু অভিভাবকদের কথা বলবেন? অভিভাবকরা কেন তাদের সন্তানদের যেটিকে চটজলদি সংস্কৃতি সেটির কথা বলছেন, বা অভিভাবকরাই কেন চান না যে তাদের সন্তানরা শিক্ষক হোক বড় হয়ে? মানে অভিভাবকরা কেন খালি বড় বড় বেতনের চাকরি টাকরি দেখেন? মানে আমার এটার সঙ্গে আসলে আমি মনে করি যে আর্থিক দিকটা সবচেয়ে বড়, এবং বিদেশে যাওয়া, পশ্চিমা দেশগুলিতে যাওয়া, যে ইংরেজি শিখবে, ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে তার সন্তানেরা, এবং তারা চাকরি বাকরি বাংলাদেশে করবে না, করবে যুক্তরাষ্ট্রে বা ইউরোপের কোনো দেশে, অনেক টাকা তারা আয় করবে। এইরকম একটা ধারণা থেকে কিন্তু ইংরেজিতে তারা শুরুর থেকে। ডক্টর জিল্লুর রহমান সিদ্দিকীকে আমি নিজে বলতে শুনেছি, তিনি বলেছেন যে দুটি মাত্র শব্দ জানা দরকার বিদেশে কাজ করতে গেলে, মানি এন্ড হুইস্কি, দ্যাটস ইট। না, ওটার মধ্যে একটু না, আমার মনে হয় না যে কাজ করতে গেলে তাহলে আর চাইনিজরা এত কাজ করতে পারতো কিনা। কিন্তু জাকির ভাই, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে মামুন ভাইকে একটু আমরা কাঠগড়ায় দাঁড় করাই, কারণ মামুন ভাই মানে মানে ছবি তোলার জন্য সারা পৃথিবীতে খ্যাতিমান হলো। তিনি অনেকগুলি বই লিখেছেন, এইবার বইমেলাও তার একটি বই আছে, এটি 6ষ্ঠ। আমি তার সাক্ষাৎকার, যেটি আমার খুব প্রিয় ছিল, যে তিনি যে সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারের গ্রন্থগুলি খুব প্রিয়, বা তার লেখা, কিন্তু লেখার মধ্যে তিনি আইতেছি, খাইতেছি, যাইতেছি জাতীয় মুখের কথা অনেক ব্যবহার করেছেন। সেই ব্যবহারটি আসলে বাংলা ভাষাকে কতটা দূষিত করলো, কতটা খারাপ করলো বাংলার, আমরা একটু শুনবো আপনাদের কাছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমাদের দর্শকদের মধ্যে অনেকে অনেক রকম মতামত পাঠাচ্ছেন। একটি মতামত হচ্ছে, বেশ কয়েকজন পাঠিয়েছেন যে চাকরি ইন্টারভিউতে গেলে ইংরেজিতে প্রশ্ন সাধারণত বেশি করে। জনাব আলী জাকের, আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে নাসির আলী মামুন সহ আরো অনেকেই এক ধরনের বাংলায় লিখছেন, যেটিকে ঠিক আসলে আপনারা যাকে শুদ্ধ বা প্রমিত বাংলা বলছেন তার সঙ্গে মিলছে না, এটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো। প্রত্যেকের সব রকম ভাবে লেখার অধিকার আছে। নাসির আলী মামুন যে ভাবে বাংলা লিখছেন সেটাও ভালো, লিখবেন, তাকে নিজের আত্মপ্রকাশ করতে পারেন।
আমরা বুঝতে পারলে আমরা সেটা বুঝবো এবং বুঝে সেটাতে আমরা আমাদের প্রতিক্রিয়া হবে, বুঝতে যদি না পারি দূরে সরিয়ে রাখবো। কারণ এই বাংলাতে আমি একটা ঐতিহাসিক সত্য বলি, যেই দিন থেকে এই বাংলায় যাত্রা শিল্পের শুরু হয়েছে সেই দিন থেকে সম্পূর্ণ প্রমিত বাংলায় যাত্রা অভিনীত হয়। গ্রামের হাজার হাজার দর্শক রাত জেগে সেই যাত্রা দেখে, তারা হাসে কাঁদে, বাড়ি ফিরে যায় সম্পূর্ণ আনন্দ নিয়ে, পরিপূর্ণতা নিয়ে। কাজে এটা বলবো না আমি যে আমি যদি ওই বাংলায় বলতে না মানে বলি তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে না। আমরা অতি সরলীকরণ করি এবং এটা খুবই আমাদের জন্য প্রিয়, সহজে বলে ফেলা যায়। মানে আমি এখন আপনার সঙ্গে বসে কথা বলবো না বলে আমি এখন কথা বলবো আপনার লাগে, এটা অনেক সহজ। তো আমরা কখনোই কিন্তু একটু কাঠিন্যের বেড়া অতিক্রম করবার চেষ্টা করিনি, যে কারণে কিন্তু ওই একটু আগে যে কথাটা সালে আকরাম বলছিল, আপনিও বলছিলেন লেখাপড়ায় আমরা খুবই পিছনে। যে আপনি বলছিলেন মামুনের যারা ফটোগ্রাফার নিয়েছেন সবাই এমএ পাস, দুটো বাক্য একাধিক ক্রমে প্রমিতভাবে লিখতে পারে না, তারা ওই দুটি বাক্য একাধিক ক্রমে প্রমিত বাংলায় বলতেও পারে না। এবং রিচার্ড দি থার্ড নাটকে শেক্সপিয়ার একটা খুব সুন্দর ডায়লগ বলেছিলেন যে আই ওয়াজ সেন্ট টু দিস ওয়ার্ল্ড হাফ মেড অ্যান্ড সেন্ট বিফোর মাই টাইম। তো এই কথাটি সত্য আমাদের সকলের সম্বন্ধে। আমরা কখনো মানুষ হিসেবে উত্তরণের চেষ্টা করিনি এবং এটা করতে হলে কিন্তু সব দিক দিয়ে পরিশীলনের প্রয়োজন আছে, এটা খুবই প্রয়োজন। পরিশীলনের কথা যখন বললেন, আমি যেন সালে আকরাম আপনাকে জানতে চাইবো যে জনাব আলী যাকের বেশ কিছু কথা বললেন, কিন্তু আমি যাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, বিশেষ করে ব্রাত্য রাইসুর কথা আমার মনে পড়ছে। তিনি বলছেন যে প্রমিত আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের মুখের কথার বাইরে আমরা একটা কৃত্রিম ভাষার চর্চা করছি যেটি আসলে আমাদের ক্ষতি করছে। আপনি এই ব্যাপারটার সাথে একমত কিনা? এটার অর্থটা আমি ঠিক মতো বুঝতে পারি না। চাপিয়ে দেওয়া হয়েছে তার মানে কি? আমি ঢাকাইয়া না বলে আমাকে শুদ্ধ ভাষা বলতে হচ্ছে? চাপিয়ে দিয়েছে ভাই, বলেন তো। এটা যদি হয় তাহলে আমার বলার কিছু নেই, হতে পারে চাপানো। কিন্তু আমি যদি মনে করি যে না, আমার আঞ্চলিক ভাষার চেয়ে আমি যে ভাষাটা দিয়ে কথা বলতে চাই বা আপনার সঙ্গে কথা বলি সেটা অনেক সুন্দর এবং অনেক গ্রহণযোগ্য ভাষা, এবং এটা শুদ্ধ ভাষার অত্যন্ত কাছাকাছি এবং সবার পক্ষে বোঝা সম্ভব। এটা খুব সুন্দর কথা বলেছেন আলী যাকের ভাই। তো এখন চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আমার কাছে ঠিক না, আমি ঠিক এটা মানতে পারি না। মানে না, ভাষা তো হোক। আপনার এই ইংল্যান্ডে মনে করেন ইয়র্কশায়ারের একটা অ্যাকসেন্ট আছে, একটা হয়তো আপনার অন্য জায়গায় আপনি গেলে সেটা ওইরকম অ্যাকসেন্ট, ভিন্ন অ্যাকসেন্ট একটা পাবেন, এটা আছে, কিন্তু আপনি এটাকে চাপিয়ে দেওয়া মনে করছেন না। মামুন ভাই, আপনি আপনার লেখায় ওই ভাষার চর্চা কেন করছেন? আমি দীর্ঘ সাক্ষাৎকার আপনি দেখছি যে আপনি আসলে কথা বলছেন যে ভাষায়, লিখছেনও সেই ভাষায়, এবং যাদের সাক্ষাৎকার নিচ্ছেন তাদেরও আপনি উৎসাহিত করছেন একরকম। আপনার প্রশ্নে আমি স্বস্তি বোধ করছি এই কারণে যে আমার সামনে যিনি বসে আছেন আলী যাকের ভাই, বাংলাদেশের নাটকের কিংবদন্তি তুল্য একজন বিশাল মাপের শিল্পী। তো তিনি আমাকে সমর্থন করবেন এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। বাংলাদেশে কিন্তু দুই ধরনের পূর্ব বাংলায় ভাষা, একটা হচ্ছে এই রাজধানী ঢাকা কেন্দ্রিক কথ্য ভাষা, আর একটা দাপ্তরিক ভাষা অফিসিয়াল, সেই দিকে আমরা যাচ্ছি না, আমি সাহিত্যের দিকে আসছি, সৃষ্টিশীল সাহিত্য। সেটাতে নাটক করা যায়, নাটক লেখা যায়, কবিতাও লেখা যেতে পারে, ইন্টারভিউ তো নেওয়াই যায়, সাক্ষাৎকার। তা আমি যেই ভাষার সাক্ষাৎকার নেই সেটা এই রাজধানী ঢাকায়। আপনারা দেখবেন যে রাজধানী ঢাকায় যারা আসেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে তাদের অঞ্চলের ভাষা, আঞ্চলিক ভাষাটা ভুলে গিয়ে 5 মিশালি ভাষায় তারা কথা বলতে শুরু করে, কথ্য ভাষা। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, তাদের সময় লাগে আরও বেশি, 5 থেকে 7-8 বছর। অন্যান্য জেলার লোকরা কিন্তু নিজেদের ভাষা ভুলে গিয়ে এই 5 মিশালি ভাষা, যেমন আমি 2-1টা উদাহরণ দিই যে মা বাপেরা চেয়ারে বইতে দেয় না, ঢাকায় একজন বলল। আমি আইতে গিয়ে দেখলাম যে রাস্তায় একটা বিপদ হয়েছে, এই ভাষায় আমি বললাম যে যেই ভাষায় আমি কথা বলি এই ভাষায় আমি সাক্ষাৎকার নেই। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট লোক, এমনকি যারা ফুটপাতে থাকে, ঘর নাই, গৃহহীন যারা,
তাদেরও আমি ইন্টারভিউ করেছি এবং তারা যেই ভাষায় ভুল উচ্চারণে ভুল ব্যাকরণে যে ভাষায় তারা আমার প্রশ্নের উত্তর দিয়েছে, আমি ঠিক ওইভাবে ঘর নাই শিরোনামে আমি একটা লেখা প্রত্যেক সপ্তাহে ছাপা হতো দৈনিক প্রথম আলোতে। সেটা পরে মাওলা ব্রাদার্স বই করেছে, ওরা আদর করে ডেকে নিয়ে, যে মাওলা ব্রাদার্স এত বড় প্রতিষ্ঠান পাণ্ডুলিপি নিয়ে ঘুরতে হয়, কিন্তু খুব অবাক হয়েছে যে ওরা বললো যে আপনার এই ভাষার কারণে আমরা এই বইটা ছাপতে চাই। সেটা 2001-এ, এবং একই ভাষায় 550 পৃষ্ঠার আরেকটা বই বেরিয়েছে, আমার সঙ্গে একজন কো অথর ছিলেন সাখাওয়াত টিপু, সেই বইটা বেরিয়েছে 2011 সালে আগামী প্রকাশনী থেকে। তা আমি বলতে চাই যে এইসব গ্ল্যামারাস প্রতিষ্ঠান, এই যে বড় প্রকাশনীগুলি, নিশ্চয়ই তারা মনে করেছে যে এই ভাষায় সাহিত্য হয় এবং বই ছাপা উচিত এবং অনেক পাঠক আছে। আমি একটু অন্যভাবে জানতে চাই যে আপনি কি আসলে নজরে পড়ার জন্য ওইটা করলেন, নাকি আপনি ওইটা করলেন বলে নজরে না, পড়লেন? একদম না। আমি মনে করি যে এই যে প্রান্তিক গোষ্ঠী, বিশেষ করে ঘর নাই যেটা করলাম আমি, যে সেটা আমি মোটামুটি জানি, কারণ আমি আর তাদের একসাথে ভাষায় ছিলাম। তারা যেই উচ্চারণের কথা বলে সেই ফ্লেভার রাখার জন্য ওইভাবে আমি লিখলাম। সেটা আমি প্রমিত আনিনি বা চলতি ভাষা আনিনি। আর তারপরে আমি যেসব সাক্ষাৎকার নেই, আমি কিন্তু প্রমিত ভাষার বিপক্ষে না, আমি প্রমিত ভাষা আমি লিখি। এই যে কথা বলছি আমি প্রমিত ভাষাই বলছি, আমি চলিত ভাষাই বলছি। তা আমি মনে করি যে বাংলাদেশে আঞ্চলিক ভাষায় সাহিত্য হতে পারে, আদিবাসী ভাষায়ও হতে পারে, এবং ঢাকায় যে পাঁচমিশালি ভাষা তাতেও কিন্তু সাহিত্য হতে পারে, বাধা নাই আর কি। আলী জাকের ভাই যেটা সবচেয়ে বড় উদাহরণ আমি বলবো, যে মঞ্চে বাংলাদেশের কালোজয়ী নাটকদের মধ্যে অন্যতম প্রধান নাটক নুরুল দিনের সারা জীবন, এবং উনি বহু রজনী পার করেছেন, বহু দর্শক দেখেছেন, এবং আমি মনে করি যে সেই নাটক দেখতে এসে নুরুল দিনের সারা জীবন প্রত্যেকটা দর্শক কিন্তু নাটকের ডায়লগগুলি, নাটকের কাহিনীগুলি বুঝতে পেরেছে। এটা কারো মানে অপাঠ্য হয়নি। জাকির ভাই, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না আমাদেরকে নুরুদ্দিনের সারা জীবন? আমার তো এটা এই নিয়ে কোনো বচসাই নেই। আচ্ছা, কোনো অবশ্যই যে কোনো উপভাষায় সাহিত্য রচনা করা যেতে পারে, নাটক লেখা যেতে পারে, বলা যেতে পারে, কিন্তু সেটা বাংলা বলে চালানো যেতে পারে না। বাংলার একটা প্রমিত রূপ থাকবে। সেটাকে যেমন ধরুন, আমি জি সেটা বাক্য নির্মাণের মধ্যেও থাকতে হবে। যেমন আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার আপনাকে একটা উদাহরণ দিয়েছিলাম, যে আমার মা আমাকে খাবার পরিবেশন করবার পরে ডেকে পাচ্ছেন না, চিৎকার করে বলছেন, কোন কোম্বালাতে ব্যাঘাতটা করতেছি, খাইতে আস না কেরে, কোন বেলা থেকে ব্যগ্রতা করছি, খেতে আসিস নে কেন? এ তো রাবীন্দ্রিক কনস্ট্রাকশন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার লেখক হিসাবে আপনার তো চিন্তা থাকতে হবে আপনার পাঠক কারা, তারা বুঝবে কিনা, এবং এমন কিছু কমপ্লিকেটেড শব্দ বাক্য আপনি যদি আপনার লেখায় ব্যবহার করেন, সেটা নাটক হোক বা ইন্টারভিউ হোক, তাহলে তো বুঝবে না। আমার মনে হয় যে সেই বাক্যগুলি পরিহার করতে হবে। নাসির আলী মামুন, আপনাকে একটা কথা বলি, যে কথাটা আপনি বললেন এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যে রংপুর থেকে এসে, চট্টগ্রাম থেকে এসে, নোয়াখালী থেকে এসে, বগুড়া থেকে এসে তাদের নিজস্ব ডায়ালেক্টটা ভুলে গিয়ে একটা পাঁচমিশালি ভাষা তারা তৈরি করেছে রাজধানীতে। এই পাঁচমিশালি রাজধানীর ভাষাটা পরিত্যাজ্য। এইটা দিয়ে আমাদের ডায়ালেক্টগুলোকেও আমরা শেষ করে দিচ্ছি, প্রমিত বাংলাকেও শেষ করে দিচ্ছি। এত সুন্দর এক একটা অঞ্চলের ভাষা আমাদের, সেগুলো আমাদের রাখতে হবে। মানে এই পাঁচমিশালি ভাষাটার প্রচলনের ফলে ওই ভাষাগুলো পাঁচমিশালি, এবং কেন এটা খুব সহজে অনুমেয়। কেন আমরা পাঁচমিশালি করি? কারণ সহজ সাধ্য আয়ত্ত করা, আর কোনো কারণ না। যা কিছু সহজ তা দিয়ে সাহিত্য হওয়াটা কি মানে দোষের? না না, নিশ্চয়ই না দোষের না, কিন্তু আপনি স্যুটটা পরেছেন কেন বলুন তো? না, সেটা আপনি আমাকে বলুন, এই আনুষ্ঠানিকতাটা কেন করেছেন? আনুষ্ঠানিকতাটা হচ্ছে যে মানে আমাদের কালো পোশাকটা কেন পরেছি? যে আনুষ্ঠানিকতা তো পোশাকের আনুষ্ঠানিকতা, পোশাকের আনুষ্ঠানিকতা যেমন আনুষ্ঠানিকতা আছে, জি, ভাষারও আনুষ্ঠানিকতা আছে, এবং সেটা ভাষার ব্যাপারেও অবশ্যই। এই যে আলোচনা করছে আজকে প্রমিত বাংলায়, আমরা সবাই, ও নিজেও বললো যে প্রমিত বাংলায় বলেন। এই যে করছে, এটা কারণটা এই যে সমগ্র বাংলাদেশে সকল ভাষাভাষী আমাদের কথাগুলো বুঝতে পারছে এবং অনুধাবন করতে পারছে। এটাকে আমরা পাঁচমিশালি ভাষায় নিয়ে এসে একটা জগাখুচুরি করে, এটা অ্যাট বেস্ট ঝালমুড়ি হতে পারে, কখনোই বিরিয়ানি হতে পারে না। ঝালমুড়িও কিন্তু খেতে ভালো লাগে, আলী জাকের, বিরিয়ানির মতো নয়। বিরিয়ানির টেস্ট আলাদাই হবে, ঝালমুড়িটা আলাদাই হবে, দুইটাই কিন্তু মজা। আমি যেটা বলতে চাই যে একটা খুব সংক্ষেপে বলি, ভাষা কিন্তু প্লাস্টিকের ফুল হওয়া উচিত না, অথবা খাঁচায় বন্দি পাখি না, উঠতে পারবে না, প্লাস্টিকের ফুলে কোনো ফ্লেভার নেই। আমি বললাম যে পাঁচমিশালি ভাষায় সাহিত্য হতে পারে, নাটকও হতে পারে। তার অর্থ এই না যে প্রমিত ভাষাকে ফেলে দিয়ে, বাদ দিয়ে, তা না। কিন্তু
প্রমিত ভাষা থাকবে, পাঁচমিশালি ভাষাও থাকবে, আদিবাসী হ্যাঁ, ভাষা আমি তো থাকবে। বলছি যে করেন, কিন্তু সেটা বাংলা বলবো না আমি। সেটাকে উনি বাংলা বলতে রাজি, আমি বাংলা বলতে রাজি। বাংলা বলতে রাজি। বাংলা বলতে রাজি না। আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে যেন সালেহ আকরাম আপনার কাছে জানতে চাইবো যে আমরা আসলে বাংলা ভাষার পক্ষে যুদ্ধ করেছিলাম, বাংলা ভাষা দিয়ে আসলে আন্দোলন শুরু করেছিলাম, সেটা 52-র আগে, অনেক আগে থেকে সেটা শুরু হয়েছিল। আমরা এখন বাংলা ছাড়া অন্য ভাষাগুলির ব্যাপারে সহনশীল কিনা? আমি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী, তাদের কি নামে যে সরকারিভাবে ডাকতে হবে আমি খুব ভালো জানি না, মানে আদিবাসী ডাকলে পুলিশ ধরে নিয়ে যাবে কিনা তাও জানি না, কিন্তু মানে তাদের ব্যাপারে বা অন্য ভাষাভাষীদের ব্যাপারে আমরা আসলে কতটা সচেতন, মনোযোগী, আমরা আপনাদের তিনজনের কাছে বিষয়টি জানতে চাই। যেন সালেহ আকরাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আমরা কখনোই মরণগিরি করি না। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি জনাব সালেহ আকরাম আপনার কাছে জানতে চাইছিলাম যে বাংলা ভাষা হিসেবে আধিপত্যবাদী কিনা। আমরা উল্টো দিক থেকে এখন জানতে চাই যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীদের ভাষা বা বাংলা ছাড়া অন্য ভাষাগুলি যারা বলেন, আমাদের এখানে তেলেগু ভাষাভাষী কিছু জনগোষ্ঠী আছেন উর্দু ভাষাভাষী জনগোষ্ঠী, বাংলা তার উপর খুব আধিপত্য বিস্তার করতে চায় কিনা, নাকি সত্যিকার অর্থেই বাংলা সকল মাতৃভাষার পক্ষে কথা বলে? আপনার বিবেচনা কি? না, আমার কাছে যেটা মনে হয়, অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আদিবাসীদের ভাষার একটা অধিকার তো দেওয়া উচিত, ভাষার একটা অধিকার থাকা উচিত, তাদের নিজস্ব ভাষা, শুধু ভাষা না, তাদের সাংস্কৃতিক অধিকারও থাকা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক অধিকার যতটা আছে ভাষার অধিকার ততটা নেই। এটাও একটা কন্ট্রাডিকশন একটা দেখা যাচ্ছে সমাজে। তো আদিবাসীদের ভাষা তার সুযোগ করে দেওয়া উচিত এবং সে আদিবাসীদের ভাষার বিকাশে সাহায্য করা উচিত। মানে হ্যাঁ, তাতে কিন্তু আমার দেশের সামগ্রিক ভাষা ভান্ডার যেটা, সেটা সমৃদ্ধ হবে। মামুন ভাই, এই ব্যাপারে চট করে আপনি একটু মন্তব্য একটু শুনে নিই। আমি একটু আমিও সালেহ ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশে ক্ষুদ্র জনগোষ্ঠীগুলির যে ভাষা, নিজস্ব ভাষা, তার উপরে আমাদের এক ধরনের পরোক্ষ খবরদারি কিন্তু আছে এবং সরকারিভাবে আমরা খুব একটা উৎসাহিত তাদের ভাষা নিয়ে আমরা করি না। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাদের কালচারাল ইভেন্টসগুলো আমরা দেখাই, কিন্তু ভাষা নিয়ে তাদের আমরা খুব উৎসাহিত করি না। আধুনিক ভাষা ইনস্টিটিউট যেটা আছে ঢাকায়, আমার মনে হয় না যে বাংলা ভাষার পরে অন্যান্য ভাষা যেগুলো বাংলাদেশে আছে সেগুলো নিয়ে তারা খুব বেশি চর্চা করেন কিনা আমি জানি না ঠিক। আচ্ছা, যেটা আলী জাকের, আপনি যদি এই ব্যাপারে আপনার। আমি মনে করি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষাগুলো আছে সেগুলো অবিকৃতভাবে উন্নয়নের স্বার্থে আমাদেরকে মানে পাঠ করতে দিতে হবে, চর্চা করতে দিতে হবে, যাতে আমি আগ্রহী হই পাঁচমিশালির দিকে না গিয়ে ওদের রাঙামাটিতে গিয়ে আমি ওদের নিজস্ব ভাষায় আমি যদি কথা বলতে পারি, আমি নিজেকে অনেক বেশি ঋদ্ধ মনে করব। আমি আপনাকে দিয়ে আসলে কমন কিছু প্রশ্ন খুব দ্রুত শুরু করতে চাই। সেটি হচ্ছে যে একসময় আমাদের দেশে শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, শুধু বাংলাদেশ বেতার ছিল যদি রেডিও টেলিভিশনের ক্ষেত্রে। এখন 20-25টি চ্যানেলে দিনভর খবর হয়, আমি বিনোদনমূলক ছাড়া, শুধু খবর বা খবর সংক্রান্ত সংবাদ পাঠের ভাষা উপস্থাপনায় আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা? সেই পরিবর্তনটি ইতিবাচক না নেতিবাচক, আপনার কাছে কি মনে হয়? আমি বলবো যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন যে সহজীকরণ করা হয়েছে এবং তাদের ভাষা সম্বন্ধে যত্ন কমে গেছে। যত্ন কমে গেছে, মানে আপনি একটু নেতিবাচকই দেখছেন? যেন সালেহ আকরাম, আপনি কি মনে করেন? না, আগের চেয়ে সংবাদ অবশ্যই অনেক আকর্ষণীয় হয়েছে। এর পেছনে সংবাদ এর পেছনে টেকনোলজি যেমন দায়ী, তেমন মানুষের ভাষা, মানুষের উপস্থাপনা, এগুলোও দায়ী। তো অবশ্যই আপনি একটু নেতির দিকেই দেখছেন অনেকটাই। নাসির আলী মামুন ভাই? আমি মনে করি যে সংবাদ পরিবেশন শুধু না, রেডিও টেলিভিশনের যে বিজ্ঞাপনগুলি এবং অনেক নাটকের ভাষা, ডায়লগ, ভাষা তো পরিবর্তন হচ্ছে, রুচির পরিবর্তন হচ্ছে। আমরা মানে বুড়ো হয়ে গেছে সাবেকি আমলের, কিন্তু নতুন প্রজন্ম যারা, তারা কি চায়, তারা কোন ভাষা শুনতে আগ্রহী, দেখতে আগ্রহী, আমার মনে হয় যে এই দিক বিবেচনা যদি করি তাহলে আমার মনে হয় তারা যেটা দেখতে আগ্রহী সেটা আমরা সেটা তাদের যেটা দেখা উচিত সেটা আমরা দেখাবো। আমার মনে হয় যে তাদের যেটা দেখা উচিত সেটা যদি করতে হয়, আমার মনে হয় যে সেই 50 বছর আগে, 40 বছর আগের যে বাংলা ভাষা বা ডায়লগ,
সেটা থেকে আমাদের একটু সরে আসতে হবে। তাহলে তো সেখানে আমরা চলুক রবীন্দ্রনাথকে প্রমিত পরিহার ভাষা করবো, চলুক, কোনো নজরুলকে সমস্যা নেই। পরিহার করব, শরৎচন্দ্রকে পরিহার করব। না, আমরা সেটা বলছি না। আমাদের না, তবে পরিহার না বলছি করলেও যে- কিন্তু আমার কাছে মনে হয় যে জাকির ভাই যদি শুধু বিটিভি থাকতো, আমার ধারণা আমার এই সময়ের উচ্চারণে যে সেখানে চাকরিটা পাওয়াই মুশকিল হতো। সময়ের যে প্রত্যাশা, আমার মনে হয় সেটাও পূরণ হওয়া দরকার। সেটা না, ভাষার ক্ষেত্রেও আমার ধারণা যে শুধু বিটিভি এই বা যে বাংলাদেশ আপনার- বেতার থাকলে না একদিন আগে জীবন থেকে নিয়ে আসি অবিস্মরণীয় জি, চলচ্চিত্র জি, জহির রায়হানের জি, দেখানো হলো, জি। ডায়লগ গুলো দেখেছিলেন কি রকম সুচারু বাংলায় ডায়লগ গুলো কি সুন্দর উচ্চারণে করা হয়েছে, এগুলো বুঝতে কারো অসুবিধা হয়েছে? না, কোনো ওই- অসুবিধা হয় না। ওই ছবিটি দেখে সারা বঙ্গদেশ জেগে উঠেছিল। সিরাজউদ্দৌলা আনোয়ার হোসেনের করা সেই ছবিটি দেখে সারা বঙ্গদেশ দাঁড়িয়ে গিয়েছিল। ওটা কোনো ফাজলামি ভাষা নয়। আমরা আরেকটা বিরতি নিয়ে, বিরতির পরে আবার এই জায়গাতেই আবার ফিরে আসি যে উপস্থাপনা, নাটক, সিনেমার কথ্য ভাষা তরুণরা অনুসরণ করছে, যেটি নাসির আলী মামুন ভাই বলছিলেন, কিন্তু সংবাদ পাঠ, উপস্থাপনা, সংলাপের প্রমিত ভাষা সেভাবে অনুসরণ করছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি এইটা মানে এর কারণ কি বলে আপনারা মনে করেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে উপস্থাপনা, নাটক বা সিনেমার কথ্য ভাষা তরুণরা অনুসরণ করলেও সংবাদ পাঠ, উপস্থাপনা বা সংলাপের প্রমিত ভাষা সেভাবে অনুসরণ করছে না। এর কারণ কি বলে আপনি মনে করেন জনাব আলী জাকির? বুঝলাম না আরেকবার। মানে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে উপস্থাপনা, নাটক বা সিনেমার যে কথ্য ভাষা সেটা তরুণরা অনুসরণ করছে, উমুক তুমুকের মতো করে কথা বলে, তুমুক উমুকের মুখ করে কথা বলে, কিন্তু আমরা যে খবর যে পাঠ সেটি এখনো প্রমিত বাংলায়, আমাদের যে টক শো গুলি হয় সেটাও প্রমিত বাংলায়, এবং অনেক সংলাপও আসলে প্রমিত বাংলা থাকে, সেগুলি আসলে তরুণরা অনুসরণ কম করছে কেন? আমি জানি না, আমি জানি না। নাসির আলী মামুন ভাই বলছিলেন যে ভাষা কিন্তু মানে কোন একটা স্থানু বিষয় নয়, এটা বদলাচ্ছে, বদলে যায়। আমি জানি না এই তরুণরা অনুসরণ না করলেই কি বদলে যাবে? না, আমরা কি বদলে গেছি আজকে এই টেবিলের চারপাশে বসে? মামুন ভাইয়ের যুক্তি একটু শুনছে। মামুন ভাই বিরতির আগে বলছিলেন যে আসলে 20 বছর আগের তরুণ আর এখনকার তরুণদের মধ্যে ভাষায় একটা না, আমরা যখন তরুণ আমরা খুব সহজেই কিন্তু এই কথাগুলো বলে ফেলি। তরুণ কারা, কোথাকার তরুণ? ঢাকার আশেপাশে গলিতে যে তরুণদেরকে দেখি তারা না, বাংলাদেশের তরুণ। বাংলাদেশের তরুণরা কিন্তু এখনো প্রমিত বাংলার চর্চা করে, এবং পাশাপাশি কিন্তু যেটা তারা আপামর আমি বলবো 90%, এমনকি আরো বেশি 95% প্রমিত বাংলায় কবিতা লেখে তারা। আমাদের সবারই তো 13, 14, 15 বছর বয়স হয়েছিল, তখন প্রথম যে কাজটি করতাম, একটি মেয়েকে লক্ষ্য করে একটা কবিতা লিখতাম। সেই কবিতার তখনকার যে ভাষা ছিল, আজকের 15 বছরের একটি কিশোরেরও ভাষা একই, কোনো তফাৎ হয়নি। আপনার কথা সত্যি মেনে নিলাম, বা মেনে যদি নেই, তাহলে একটি তরুণ যদি অপ্রমিত ভাষায় কবিতা লেখেন বা কোনো সাহিত্য করেন, তাহলে আপনি যদি পাঠ করে বুঝতে পারেন, আনন্দ পান, তাহলে তো আমি খারাপ বলি না। হ্যাঁ, সেটাই আমি তো সবই সেটাই আমি গ্রহণ করতে বলতে রাজি চাচ্ছি। আছি। কিন্তু যে প্রমিত ভাষা থাকবে, পাশাপাশি কিন্তু নাসির আলী মামুন, আপনি জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছেন। আমি কিন্তু সেই সম্বন্ধে আলাপ হয়নি, আলাপ হয়েছে তারা করে কিনা। আমি বলেছি করে। 95% কিশোর 15 বছর বয়সে তার একটি মেয়েকে ভালো লেগেছে যে প্রথম 2টি চরণ লিখে সেটি প্রমিত বাংলায় লেখে। যেন স্যার একটা এই ব্যাপারে আপনি একটু মতামত শুনতে চাইবো যে তরুণদের সাথে আপনার খুব যোগাযোগ আছে কিনা, যোগ থাকলে তাদেরকে আপনি কেমন দেখছেন? জটিল পরিস্থিতি। জটিল পরিস্থিতি এই অর্থে যে আমরা কেউই আসলে এখানে শিক্ষাবিদ না, ভাষাবিদ না। না, একদম না। সমস্যা না। হচ্ছে ওই জায়গাটাতে। হ্যাঁ, এই জন্য শিক্ষার এটা কথা কোনো আসছে, সমস্যা না। ভাষার কথা আসছে, আমরা বুঝতে পারছি। তবুও একজন ভাষাভাষী মানুষ হিসেবে, একজন মোটামুটি শিক্ষিত নাগরিক হিসেবে, একজন কি বলে কবিতা শিল্পের বোদ্ধা হিসেবে, একজন বইয়ের পাঠক হিসেবে আমাদের আসলে বোঝা দরকার, বোঝা উচিত আমি মনে করি। তো আমার কাছে একটা জিনিস আমি প্রথমে পরিষ্কার করি, আমার কাছে মনে হয় যে সব স্রোতগুলো কিন্তু এক জায়গায় চলে আসা উচিত, যেটাকে আমরা প্রমিত ভাষা বলি। সেই প্রমিত ভাষার একটা জায়গায় চলে আসা উচিত। এখন এখানে একটা প্রশ্ন আসে যে নাটকের প্রয়োজনে আঞ্চলিক ভাষা বা কোনো করাপ্ট ভাষা নাটকের প্রয়োজনে আসতে পারে,
কিন্তু সেটি কি খবরে আনবেন আপনি? আনবেন না। সেটা কি পত্রপত্রিকার প্রকাশিত সংবাদে আনবেন আপনি? আনবেন না। সেটা কি আপনি টক শোতে আনবেন? আনবেন না। সেই এই পার্থক্যগুলো আনলে খুব মুশকিল কিনা? হ্যাঁ, আনলে খুব মুশকিল হতে কিনা? পারে, একটা জায়গায় গিয়ে আর ঠেকানো যাবে না। একটা জায়গায় গিয়ে ঠেকানো এই যাবে না। তফাৎগুলো আসলে বোঝা দরকার আমাদের, এই জায়গাগুলো খুব ভালো করে বোঝা দরকার। এখন ভাষা তো আছেই, আমি ঢাকাইয়া ভাষায় কবিতা লেখা শুরু করি, এখন ওইটা প্রয়োজন আছে কিনা দেখতে হবে। যেমন চরিত্রের প্রয়োজন একটা ভাষা আসে। শামসুর রহমান লিখেছিলেন মাতোয়ালা রাত, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ওই জন্য বলছি ওই প্রয়োজন জিনিসটা যেটা বললেন জি। ওটা নিরীক্ষাধর্মী একটি কবিতাই। সেটা উনি না একটা লিখেছেন, ওই কিন্তু বিষয়টা স্পষ্ট যদি করার প্রয়োজন জন্য হয়, ভাষাটার প্রয়োজন। সৈয়দ শামসুল হকের মতো পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুদ্দিনের সারা জীবন বা এই ধরনের যদি প্রয়োজন হয় নিশ্চয়ই সেটা ঠিক। নাসির ইমাম একটু লক্ষ্য করে দেখতে হবে, পায়ের আওয়াজ পাওয়া যায়, ভাটির অঞ্চলের গল্প একটি। অতএব সেই ভাষায় সেখানে প্রেক্ষাপটটাই পৌঁছানোটা আলাদা। সহজ, প্রেক্ষাপট আলাদা। আমি তো সেটাই বলছি। নুরুদ্দিন ছিলেন রংপুরের একজন কৃষক বিদ্রোহী, অতএব তার ভাষাটা রংপুরের ভাষাই হবে, কিন্তু সেটা তো বাংলা হিসেবে আমরা পাশ করতে পারি না। আমি কিন্তু পাশ করবো আমরা, কে পাশ করবে বাংলা হিসেবে? সেটাকে আমরা বলতে পারি না যে এটা বাঙালির বাংলা। এটা ওই ঐতিহাসিকভাবে ওইখানকার মানুষের। মামুন ভাই কিছু বলার আগে আমি একটু বলতে চাই যে প্রশ্নটা, তর্কটা যে জায়গা থেকে উঠছে, যে আপনি যেটিকে বাংলা বলে চিহ্নিত করছেন সেটি দেশ কাল ভূগোলের নিরিখে এটিকে আসলে খুব, কেউ যদি 50 বছর পরে আপনাকে বলে আপনি আসলে ভগীরথ নদীর তীরের একটি আঞ্চলিক ভাষায় কথা বলতেন, তো সেটি খুব ইয়া হবে কিনা? আমার বাবা তো রতনপুর গ্রামের ব্রাহ্মণবাড়িয়ার ওই ভাষাতেই কথা বলতেন। ভগীরথ তো জাননি উনি বলতেন। না মানে উনি তাহলে কি না, ওটিকেই আঞ্চলিক ভাষা যদি কেউ বলেন তাহলে সেই ক্ষেত্রে না, আমার বক্তব্য যে তাহলে যে লোকটি এই প্রশ্নটি করবেন তাকে বলতে হবে বাংলা ভাষা কোনটি। বাংলা ভাষাকে এরকম কোন একটি জায়গায় মামুন ভাই আটকে রাখতে চান না, সেটি মামুন ভাই বারবার না, বলেন। আটকে রাখার তো প্রশ্ন এটা সম্ভবই না, হ্যাঁ সম্ভবই না। আটকে আটকে রাখা সম্ভবই না, নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব, বিশেষ করে লিখিত ভাষা, সাহিত্যের ভাষা। হ্যাঁ। আপনি দাপ্তরিক ভাষা আইন করে করতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন সাহিত্যের ভিতরে যাবেন, নাটক, কবিতা, গল্প, উপন্যাস, সাক্ষাৎকার, তখন আপনি এটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে এটা প্রমিত ভাষার মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, তো এখন নাসির আলী মামুন যতই তর্ক এটা সম্ভবই করুন, না করা। এই কথাটি সত্য যে দুর্ভাগ্য হলো সত্য যে সবাই প্রভৃত বাংলাতেই লিখছে। এটি হচ্ছে কি ঝামেলা। না, নাটক, কবিতা, প্রবন্ধ এবং গল্প কিছু কিছু ক্ষেত্রে কোনো বিশেষ প্রয়োজনে ডায়ালেক্ট চলে আসে। বা আপনি যেটাকে বলছেন যে নিরীক্ষার কারণে ডায়ালেক্ট বা অন্য খিচুড়ি। মামুন ভাই, আমি সর্বশেষ যে বিষয়টি আপনার সামনে আনতে চাই, যে বাংলা ভাষা নিয়ে কোন বিষয়টি আপনার সবচেয়ে আশা জায়গা নিয়ে মনে হয়, যে আপনি কোন জায়গাটায় আপনি সবচেয়ে আশান্বিত হন? যেমন তরুণ সমাজের মধ্যে একই সঙ্গে বাংলা ভাষা সম্পর্কে যে বিশেষ করে যারা লেখালেখি করেন এবং পাঠক, সিরিয়াস পাঠক, তারা কিন্তু নতুন ভাষার যে ঝংকার, অলংকার এবং নতুন ভাষার যে ডায়ালেক্ট, বিশেষ করে নাটক, উপন্যাসের মধ্যে হুমায়ুন আহমেদের অনেকগুলি নাটক এবং আনিসুল হকের নাটক এবং অনেকের নাটকের মধ্যে যে ডায়লগগুলি, সেগুলি কিন্তু খুব উপভোগ করেন, সেই বইগুলি অনেক বিক্রি হয়। তার অর্থ এই নয় যে সেগুলো খুব কালোজয়ী, সেটা সময় বলে দিবে। একই সঙ্গে যেটা আমি বলতে চাই যে বাংলাদেশের তরুণরা কিন্তু পাঠক হিসাবে ভুল পথে এগোচ্ছে না, তারা কিন্তু আসলে বাংলা ভাষাকে আঁকড়ে ধরে ভালোবেসে বিকশিত হচ্ছে। আমরা আমাদের খুব সময় কম, আমরা একটু 20 সেকেন্ড যেন সালে একটা আপনার কাছে শুনতে পারি যে আপনার কাছে কোন জিনিসটি আশা জায়গা নিয়ে মনে হয় বাংলা ভাষার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে? আমি বেশ কিছুক্ষণ আগে এটা বলেছিলাম, সেটা হচ্ছে অনেক কাজ হচ্ছে কিন্তু, এবং আপনি যদি ইন টার্মস অফ ভলিউম দেখেন, ভলিউমে প্রচুর কাজ প্রচুর কোয়ালিটি কথা আপনি বলছেন, এবং এই ভলিউম থেকে কোয়ালিটি একটা বের করাটা খুব একটা কঠিন না। আমার একদমই শেষ 30 সেকেন্ড জানাব আলী জাকের, আপনার কাছে শুনতে চাইবো যে আশার কথা। নিঃসন্দেহে আমরা আগে এগিয়ে যাচ্ছি। আশার কথাটা কোন? হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে কথাটি এখানে আলোচিত হয়েছে কিন্তু খুবই সংক্ষেপে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রচলিত সবগুলো ডায়ালেক্ট সম্বন্ধেই আমাদের সৎ থেকে সেই ডায়ালেক্টগুলোর চর্চা করতে হবে। 5 মিশিলি ভাষার কাছে আমি সারেন্ডার করতে রাজি না। ভাষার কাছে সারেন্ডার করতে আমি
নৃগোষ্ঠী, ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা শিখব, শিখে সুচারুভাবে তাদের ভাষায় তাদের সঙ্গে কথা বলবো বা তাদের সাহিত্য ভাষার রচনা সামনে করবো। সেই একইভাবে আমি রংপুরের ভাষা যেমন জানবো, আমি যশোরের ভাষায় কথা বলবো। আমার নাটকে আমি একাধিক ভাষায় কথা বলেছি মানে এবং আমি চাইবো যে অন্যরা ব্রাহ্মণবাড়ির ভাষায় কথা বলবে। জনাব আলী জাকের, জনাব সালেহ আকরাম, জনাব নাসির আলী মামুন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশের দেখা, হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।